হ্যালো বন্ধুরা, আমার নাম অর্পিতা সেন। আমি নদিয়াপুরের একজন মেয়ে। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো সেটি আমার দেওর অমিতকে নিয়ে। আমার দেওরটা অনেক কিউট ছিল, সে আমার কথা সবসময় মানত। অমিত দেখতে সুদর্শন এবং তার কথাবার্তা খুবই আন্তরিক। তার হাসি এবং বন্ধুত্বপূর্ণ স্বভাব সবার মন জয় করে। আমাদের বিয়ে পারিবারিকভাবেই হয়েছিল। আমার স্বামী বিপুল একজন ব্যবসায়ী এবং তিনি তার কাজের জন্য প্রায়ই বাইরে থাকতেন। এর ফলশ্রুতিতে আমার দেওর অমিতের সঙ্গে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। অতঃপর একদিন যা ঘটল বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি তোমরা আমার পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে, নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমার বিয়ের পর নতুন পরিবেশে এসে প্রথম একটু একা লাগলেও আমার শ্বশুরবাড়ির সবাই, বিশেষ করে অমিত, আমাকে খুব দ্রুত আপন করে নিয়েছিল। তাদের ভালোবাসা এবং সমর্থনে আমি কখনোই বুঝতে পারিনি যে আমি নতুন কোনো পরিবারে এসেছি। বিপুলের ব্যবসার কারণে তিনি মাসের বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। এই সময় আমি প্রায়ই একা থাকতাম, কিন্তু অমিত সবসময় আমার পাশে থাকতো। সে আমার সঙ্গে গল্প করত, আমার পছন্দের বিষয়গুলো নিয়ে আলোচনা করত, এমনকি মাঝে মধ্যে আমার জন্য আমার প্রিয় খাবারও নিয়ে আসতো। তারই বন্ধুত্বপূর্ণ আচরণ আমার মনকে সান্ত্বনা দিত। আমি তাকে আমার ছোট ভাইয়ের মতোই দেখতাম এবং তার প্রতি আমার স্নেহ ছিল অকৃত্রিম। আমাদের বয়সের পার্থক্য খুব বেশি ছিল না, মাত্র কয়েক বছরের। তাই আমাদের মধ্যে একটা সহজ এবং স্বাভাবিক বন্ধুত্ব গড়ে উঠেছিল। আমরা একসঙ্গে সিনেমা দেখতাম, বই পড়তাম, এমনকি মাঝে মধ্যে রান্নাঘরে একসঙ্গে রান্নাও করতাম। বিপুলও আমাদের এই সম্পর্ককে ইতিবাচকভাবেই দেখতেন। তিনি বলতেন, যখন আমি বাড়িতে থাকি না, অমিত তোমার খেয়াল রাখে, এটা আমার জন্য অনেক স্বস্তির। তার কথাই আমারও মনে হতো আমাদের এই সম্পর্কে কোনো অস্বাভাবিকতা নেই। তবে সময়ের সাথে সাথে অমিতের কিছু আচরণ আমার কাছে একটু অস্বাভাবিক লাগতে শুরু করলো। সে মাঝে মধ্যে আমার প্রতি খুব বেশি মনোযোগ দিত, যেমন আমার পছন্দের রং, ফুল বা আমার মন খারাপের কারণগুলো নিয়ে অতিরিক্ত খেয়াল রাখত। এই বিষয়গুলো আমাকে একদিকে যেমন খুশি করত, তেমনি মনে একটা অস্থিরতা তৈরি করত। আমি ভাবতাম হয়তো আমি বেশি ভেবে ফেলছি, বিপুল বাড়িতে না থাকার কারণে হয়তো আমার মনে নানা রকম চিন্তা আসছে। আমি নিজেকে বোঝাতাম যে অমিত আমাকে তার দিদির মতোই সম্মান করে এবং তার আচরণ শুধুই স্নেহধর্মী। কিন্তু কিছু ঘটনা আমার মনে প্রশ্ন তৈরি করতে শুরু করলো। অমিতের কথাবার্তায় মাঝে মধ্যে এমন কিছু ইঙ্গিত থাকতো যা আমাকে ভাবিয়ে তুলত। তার কথার মধ্যে একটা গভীরতা থাকতো, যা শুধু বন্ধুত্বের সীমার মধ্যে থাকতো না। আমি তার সঙ্গে কথা বলার সময় মাঝে মাঝে অস্বস্তি বোধ করতাম। আমার মনে হতো যেন সে আমার মনে ভেতরের চিন্তাগুলো বোঝার চেষ্টা করছে। আমি বিপুলকে খুব ভালোবাসতাম এবং আমাদের পারিবারিক সম্পর্কে কোনো সমস্যা হোক তা আমি কখনোই চাইতাম না। অমিতের এই আচরণ আমার মনে একটা দ্বিধা তৈরি করেছিল। আমি বুঝতে পারছিলাম না এই পরিস্থিতি আমি কিভাবে সামলাবো। তার সঙ্গে সরাসরি কথা বলার সাহসও আমার ছিল না, কেননা আমি ভয় পেতাম যে যদি আমার ধারণা ভুল হয় তাহলে আমাদের এই সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আমাদের এই সম্পর্কের টানাপড়নের মধ্যেই একদিন একটা ঘটনা ঘটল যা আমার মনের দ্বিধাকে আরও বাড়িয়ে দিল। সেদিন ছিল এক ঝড় বৃষ্টির রাত। আকাশ ভেঙে বৃষ্টি নামছিল, সাথে প্রচণ্ড বজ্রপাত। বাড়িতে সেদিন আমার শ্বশুর শাশুড়ি এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন, আর বিপুলও ব্যবসার কাজে শহরের বাইরে ছিলেন। বাড়িতে ছিলাম শুধু আমি আর অমিত। আমি ছোটবেলা থেকেই বজ্রপাতের শব্দে খুব ভয় পেতাম। সে রাতেও তার ব্যতিক্রম হয়নি। রাত যত গভীর হচ্ছিল, ঝড়ের তীব্রতাও তত বাড়ছিল। প্রতিটি বজ্রপাতের শব্দে আমার বুকটা কেঁপে উঠছিল। আমি নিজের ঘরে একা একা ভয়ে জড়সড় হয়ে বসেছিলাম। একসময় ভয়টা এতটাই বেড়ে গেল যে আমার পক্ষে আর একা থাকা সম্ভব হচ্ছিল না। আমি অনেক দ্বিধা নিয়ে শেষ পর্যন্ত অমিতের ঘরের দিকে এগিয়ে গেলাম। তার দরজায় হালকা টোকা দিতেই সে দরজা খুলে দিল। আমাকে ওই অবস্থায় দেখে সে কিছুটা অবাক হলো, কিন্তু পরক্ষণেই তার মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। আমি কিছুটা ইতস্তত করে তাকে বললাম, আমার খুব ভয় করছে, আমি একা থাকতে পারছি না। আমার কথা শুনে অমিত মৃদু হাসল, বলল, আরে ভাবি, এতে ভয় পাওয়ার কি আছে, তুমি ভেতরে এসে বসো। আমি তার ঘরে গিয়ে বসলাম। সে আমার জন্য এক গ্লাস জল নিয়ে এলো। তার স্বাভাবিক আচরণ দেখে আমার ভয়টা কিছুটা কমলো। সে আমার সঙ্গে গল্প শুরু করলো যাতে আমার মনটা অন্যদিকে থাকে। আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, ছোটবেলার গল্প, কলেজের গল্প, নানা রকম মজার কথা। তার কথা বলার ভঙ্গিটা এতটাই স্বাভাবিক আর আন্তরিক যে আমি ভুলেই গিয়েছিলাম বাইরে কতটা ঝড় হচ্ছে। কিন্তু গল্পের মাঝে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, সে বারবার আমার দিকে একটু বেশি মনোযোগ দিয়ে তাকাচ্ছিল। সেই দৃষ্টিতে ছিল এক ধরনের আন্তরিকতা যা আমাকে কিছুটা অস্বস্তি ফেলছিল। আমি তার এই চাহনিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। একসময় আমি আর থাকতে না পেরে তাকে জিজ্ঞেসই করে ফেললাম, কি দেখছো আমার দিকে এমন করে? আমার প্রশ্নে সে যেন কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবি, আমি শুধু ভাবছিলাম তুমি এত ভয় পাচ্ছিলে, এখন একটু শান্ত হয়েছো কিনা। তুমি আমার দিদির মতো, তোমার খেয়াল রাখা আমার দায়িত্ব। তারই কথা আমার কানে কিছুটা অস্বাভাবিক লাগলো। আমি নিশ্চিত ছিলাম না এটা শুধুই ভাইয়ের মতো যত্ন নাকি অন্য কিছু। আমি তার কথা
কথার কোনো উত্তর দিতে পারলাম না, শুধু বললাম অনেক রাত হয়েছে, ঝড় বৃষ্টিও কমে এসেছে, এবার আমি নিজের ঘরে যাই। এই বলে আমি তার ঘর থেকে বেরিয়ে এলাম। কিন্তু সেদিনের রাতটা আমার ঘুম এলো না। অমিতের ওই আন্তরিক চাহনি আর তার কথাগুলো আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমার মনে হচ্ছিল অমিত হয়তো আমার প্রতি একটু বেশি যত্নশীল হয়ে পড়েছে। আমার স্বামীর অনুপস্থিতিতে সে হয়তো আমার কাছাকাছি থাকার চেষ্টা করছে। এই ভাবনাটা আমাকে অস্থির করে তুলল। আমি কিছুতেই মন থেকে এই চিন্তাটা দূর করতে পারছিলাম না। আমি কি তাহলে ভুল ভাবছি, নাকি আমার অনুমানই সত্যি? এই প্রশ্নগুলো আমাকে আরও বিভ্রান্ত করছিল। পরের দিন সকাল থেকে আমি অমিতকে কিছুটা এড়িয়ে চলার চেষ্টা করতে লাগলাম। আমি চাইছিলাম না আমাদের মধ্যে এমন কোনো পরিস্থিতি তৈরি হোক যা আমাদের পারিবারিক সম্পর্কের পবিত্রতাকে নষ্ট করে দেয়। কিন্তু অমিত যেন আমার এই পরিবর্তনটা বুঝতে পারল। সে বারবার আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আমি কোনো না কোনো অজুহাতে তাকে এড়িয়ে যাচ্ছিলাম। আমার এই আচরণে যে সে কষ্ট পাচ্ছিল তা আমি তার মুখ দেখেই বুঝতে পারতাম। আমারও খুব খারাপ লাগতো, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। একদিন সন্ধেবেলায় বাড়িতে আর কেউ ছিল না। আমি রান্নাঘরে রাতের খাবারের আয়োজন করছিলাম। হঠাৎ অমিত আমার পিছনে এসে দাঁড়ালো। আমি তার উপস্থিতি টের পেয়ে কিছুটা চমকে উঠলাম। সে খুব শান্ত গলায় আমাকে বলল, ভাবি, তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো? তার সরাসরি প্রশ্নে আমি কি উত্তর দেব তা ভেবে পেলাম না। আমি বললাম, না তো, কেন আমার মনে হচ্ছে? সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আমার সাথে আগের মতো কথা বলছো না। আমি কি কোনো ভুল করেছি? যদি করে থাকি তাহলে দয়া করে আমাকে বলো। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তার গলার স্বরে এতটাই আন্তরিকতা ছিল যে আমার মনটা নরম হয়ে গেল। আমি তার দিকে ফিরে তাকালাম। তার চোখে ছিল এক রাশ প্রশ্ন আর অভিমান। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, না অমিত, তুমি কোনো ভুল করনি। আসলে আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না, তাই হয়তো তোমার সাথে ঠিকমতো কথা বলতে পারছি না। আমার এই অজুহাতটা সে বিশ্বাস করলো কিনা আমি জানি না, কিন্তু সে আর কিছু বলল না। শুধু বলল, নিজের শরীরের যত্ন নিও, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকতে দ্বিধা করো না। এই বলে সে নিজের ঘরের দিকে চলে গেল। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আমার মনে একটা অপরাধ বোধ জাগল। আমি বুঝতে পারছিলাম আমি একজন ভালো মানুষকে অকারণে কষ্ট দিচ্ছি, কিন্তু আমার মনের ভেতরের অস্বস্তি আমি কিছুতেই কাটিয়ে উঠতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি যদি এখন খুব বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ি তাহলে হয়তো ভবিষ্যতে আমাকে এর জন্য পছতাতে হবে। তাই আমি দূর থাকার সিদ্ধান্ত নিলাম। কিন্তু পরিস্থিতি যেন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। অমিত আমার সাথে কথা বলার জন্য, আমার পাশে থাকার জন্য নতুন নতুন উপায় খুঁজে বের করতে লাগলো। সে আমার পছন্দের বই কিনে আনতো, আমার প্রিয় শিল্পীদের রেকর্ড সংগ্রহ করে দিত, এমনকি আমার বাগানের পরিচর্যাও সে নিজে থেকেই করত। তার এই ছোট ছোট যত্নগুলো আমার মনকে স্পর্শ করলেও আমি বাইরে থেকে নিজেকে দূরে রাখতাম। আমার মনের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। একদিকে ছিল আমার সংসার আর আমার স্বামীর প্রতি আমার দায়বদ্ধতা, আর অন্যদিকে ছিল অমিতের প্রতি আমার স্নেহ আর তার জন্য আমার খারাপ লাগা। আমি বুঝতে পারছিলাম না কোন পথটা আমার জন্য সঠিক। আমি কি অমিতের সাথে খোলামেলাভাবে কথা বলবো, নাকি তাকে এভাবেই এড়িয়ে চলবো? এই চিন্তায় আমার রাতের ঘুম উড়ে যাচ্ছিল। এভাবেই দিন কাটছিল, আর আমি আর অমিতের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছিল। আমরা একই ছাদের নিচে থেকেও যেন দুটো ভিন্ন জগতের বাসিন্দা হয়ে গিয়েছিলাম। আমি আমার কাজে ব্যস্ত থাকতাম, আর সে তার পড়াশোনা আর বন্ধুদের নিয়ে। আমাদের মধ্যে কথা হতো, কিন্তু সেই কথায় আগের মতো কোনো আন্তরিকতা ছিল না। ছিল শুধু কিছু নিয়মমাফিক সৌজন্য। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় বসে কফি খাচ্ছিলাম। আকাশটা মেঘলা ছিল, ঠান্ডা বাতাস বইছিল। আমার মনটাও আকাশের মতোই বিষণ্ণ ছিল। হঠাৎ অমিত আমার পাশে এসে দাঁড়ালো। তার হাতে ছিল একটা সুন্দর র্যাপিং পেপারে মোড়ানো বাক্স। সে আমার দিকে বাক্সটা বাড়িয়ে দিয়ে বলল, ভাবি, তোমার জন্য। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, আমার জন্য? হঠাৎ কি উপলক্ষে? সে মৃদু হেসে বলল, কোনো উপলক্ষ নেই, এমনি। তোমার মুখটা কয়েকদিন ধরে খুব ম্লান দেখছি, ভাবলাম এটা দেখলে হয়তো তোমার মনটা ভালো হয়ে যাবে। আমি তার হাত থেকে বাক্সটা নিলাম। র্যাপিং পেপারটা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। ভেতরে ছিল আমার সবচেয়ে পছন্দের ব্র্যান্ডের একটা পারফিউম। এই পারফিউমটা আমি অনেক দিন ধরে কিনবো বলে ভাবছিলাম, কিন্তু কেনা হয়ে উঠছিল না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে যে এটা আমার পছন্দের? সে হাসল, বলল, আমি তোমার পছন্দ সম্পর্কে অনেক কিছুই জানি ভাবি। তার এই কথাটা আমার মনে একটা অস্বস্তি তৈরি করলো। তার মানে সে আমার প্রতি এতটা মনোযোগ দিচ্ছে, আমার পছন্দের বিষয়গুলো লক্ষ্য করছে। আমার মনের অস্বস্তি বাড়তে লাগলো। আমি নিজেকে সামলে নিয়ে তাকে ধন্যবাদ জানালাম, কিন্তু অমিত সেখানেই থামল না।
সে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, তোমাকেই উপহার দিলাম, বিনিময়ে তুমি আমাকে কিছু দেবে না? তার কথায় আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমি কাপা গলায় বললাম, কি চাও তুমি? আমার মনে হচ্ছিল হয়তো সে এবার তার মনের কথাটা বলে ফেলবে। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, চাইবো একটা জিনিস একদিন, কিন্তু সেটা এখন বলছি না। তার এই কথায় আমার সারা শরীরে একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল। আমি কোনো কথা বলতে পারছিলাম না। সে আমার অবস্থাটা বুঝতে পারল হয়তো, তাই আর কিছু না বলে একটা মুচকি হেসে সেখান থেকে চলে গেল। তার চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ বারান্দায় একা বসে রইলাম। আমার হাতে ছিল সেই পারফিউমের বাক্সটা। আমার মনে হচ্ছিল এই পারফিউমটা যেন আমার জন্য একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অমিত কি আমাকে এই উপহারের মাধ্যমে তার যত্ন দেখাতে চাইছে, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? আমার মনটা দ্বিধায় ভরে গেল। আমি সিদ্ধান্ত নিলাম বিপুল ফিরলেই তাকে আমার মনের অস্বস্তির কথা খুলে বলবো। আমি আমার সম্মান আর আমার স্বামীকে কোনোভাবেই ঝুঁকির মুখে ফেলতে পারি না। অমিতের এই আচরণে আমি এতটাই বিচলিত হয়ে পড়েছিলাম যে আমি তার সঙ্গে আর আগের মতো স্বাভাবিক থাকতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি এতদিন তার যত্নের আড়ালে তার আচরণের প্রকৃত অর্থ বুঝতে ভুল করেছি। সেই দিনের পর থেকে অমিতের প্রতি আমার মনোভাব পুরোপুরি বদলে গেল। আমার মনের মধ্যে যেটুকু স্নেহ বা সহানুভূতি ছিল তা পরিণত হলো অস্বস্তি আর দ্বিধায়। আমি তাকে দেখলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিতাম। তার সঙ্গে কথা বলা তো দূরের কথা, আমি তার সঙ্গে একা থাকতেই চাইতাম না। আমার এই আচরণে বাড়ির সবাই, বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি, খুব অবাক হয়েছিলেন। তারা বেশ কয়েকবার আমাকে এর কারণ জিজ্ঞেস করেছিলেন, কিন্তু আমি তাদের কিছুই বলতে পারিনি। আমি শুধু বিপুলের ফিরে আসার অপেক্ষা করছিলাম। আমার মনে হচ্ছিল একমাত্র সে আমাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে। আমি প্রত্যেক দিন তাকে ফোন করতাম এবং জিজ্ঞেস করতাম সে কবে ফিরবে। আমার গলার স্বরের উদ্বেগ হয়তো সে বুঝতে পারত, তাই সে আমাকে বলতো যে খুব শিগগিরই তার কাজ শেষ করে ফিরে আসবে। তার এই আশ্বাসটুকু নিয়েই আমি দিন গুনছিলাম। এদিকে অমিত যেন আরও বেশি যত্নশীল হয়ে উঠেছিল। সে আমাকে একা পাওয়ার জন্য নানা রকম সুযোগ খুঁজতে লাগলো। আমি রান্নাঘরে থাকলে সে সেখানেও চলে আসতো। আমি ছাদে গেলে সেও পিছু পিছু আসতো। তার এই আচরণে আমার অস্বস্তি আরও বেড়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি যেন একটা কঠিন পরিস্থিতির মধ্যে আটকা পড়েছি। আমি সারাক্ষণ এক ধরনের উদ্বেগের মধ্যে থাকতাম। একদিন দুপুরে আমি নিজের ঘরে শুয়ে বই পড়ছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলতেই দেখি অমিত দাঁড়িয়ে আছে। তার হাতে একটা প্লেটে কিছু খাবার ছিল। সে আমাকে বলল, ভাবি, মা আজ তোমার পছন্দের খাবারটা রান্না করেছে, তুমি নিচে খেতে গেলে না, তাই আমি তোমার জন্য নিয়ে এলাম। আমি তার হাত থেকে প্লেটটা নিতে চাইছিলাম না, কিন্তু সবার সামনে কোনো রকম অশান্তি সৃষ্টি করতে না চাই বলে আমি বাধ্য হয়ে প্লেটটা নিলাম। আমি প্লেটটা নিয়ে দরজাটা বন্ধ করতে যাচ্ছিলাম, কিন্তু সে দরজার পাল্লাটা ধরে ফেলল। বলল, ভাবি, আমার সাথে কি একটা মিনিট কথা বলা যায়? আমি বিরক্ত হয়ে বললাম, আমার কোনো কথা নেই। সে আন্তরিক গলায় বলল, প্লিজ ভাবি, শুধু একটা মিনিট। আমি তোমার কাছে জানতে চাই আমি কি ভুল করেছি যে তুমি আমার সাথে এমন আচরণ করছো? তার প্রশ্নে আমার মেজাজটা হারিয়ে গেল। আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। আমি উঁচু গলায় বললাম, তুমি জানো না তুমি কি ভুল করেছো? তোমার ওই অতিরিক্ত মনোযোগ, তোমার ওই অদ্ভুত কথা, তোমার ওই উপহার দেওয়ার চেষ্টা, এগুলো কি কিছুই নয়? তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝি না? তুমি আমার স্বামীর অনুপস্থিতির সময় আমার প্রতি অতিরিক্ত যত্ন দেখানোর চেষ্টা করছো, তাই না? আমার এই কথাগুলো শুনে অমিত যেন হতবাক হয়ে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, চোখ দুটো ছলছল করে উঠল। সে এমনভাবে আমার দিকে তাকিয়েছিল যেন সে আমার কথাগুলো বিশ্বাস করতে পারছে না। তার এই অবস্থা দেখে আমার মনের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কিন্তু আমি নিজের রাগকে প্রশ্রয় দিলাম। আমি ভাবলাম সে হয়তো এখন ধরা পড়ে গিয়ে অভিনয় করছে। সে কাঁপা গলায় বলল, ভাবি, তুমি তুমি আমাকে এই কথা বলতে পারলে? আমি তোমার সম্পর্কে এমন চিন্তা করতে পারি এটা তুমি ভাবলে কি করে? আমি আরও রেগে গিয়ে বললাম, আমার সাথে অভিনয় করতে এসো না। আমি তোমার সব চেষ্টা ধরে ফেলেছি। তুমি এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও, আর ভবিষ্যতে কখনো আমার সাথে একা কথা বলার চেষ্টা করবে না। আমার কথা শুনে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে আর একটাও কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। অমিতের সাথে সেই উত্তপ্ত বাক্য বিনিময়ের পর বাড়ির পরিবেশটা আরও থমথমে হয়ে গেল। সে পুরোপুরি নিজের মধ্যে গুটিয়ে গেল। সারাদিন নিজের ঘর থেকে বেরোতো না, খাওয়া দাওয়াও ঠিকমতো করতো না। তার এই অবস্থা দেখে আমার শ্বশুর শাশুড়ি খুব চিন্তিত হয়ে পড়লেন। তারা আমাকেও জিজ্ঞেস করলেন যে আমাদের মধ্যে কিছু হয়েছে কিনা। আমি প্রতিবারই সত্যিটাই এড়িয়ে গেছি। আমি কিভাবে তাদের বলবো যে তাদের ছোট ছেলে তাদের বড় ছেলের স্ত্রীর প্রতি অতিরিক্ত মনোযোগ দিয়েছে? এটা ভাবতেও আমার অস্বস্তি হচ্ছিল।
আমার মনের ভেতরটাও খুব একটা শান্তিতে ছিল না। অমিতের আমার এই কথাগুলো শুনে অমিত যেন হতবাক হয়ে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, চোখ দুটো ছলছল করে উঠল। সে এমনভাবে আমার দিকে তাকিয়েছিল যেন সে আমার কথাগুলো বিশ্বাস করতে পারছে না। তার এই অবস্থা দেখে আমার মনের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কিন্তু আমি নিজের রাগকে প্রশ্রয় দিলাম। আমি ভাবলাম সে হয়তো এখন ধরা পড়ে গিয়ে অভিনয় করছে। সে কাঁপা গলায় বলল, ভাবি, তুমি তুমি আমাকে এই কথা বলতে পারলে? আমি তোমার সম্পর্কে এমন চিন্তা করতে পারি এটা তুমি ভাবলে কি করে? আমি আরও রেগে গিয়ে বললাম, আমার সাথে অভিনয় করতে এসো না। আমি তোমার সব চেষ্টা ধরে ফেলেছি। তুমি এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও, আর ভবিষ্যতে কখনো আমার সাথে একা কথা বলার চেষ্টা করবে না। আমার কথা শুনে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে আর একটাও কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। অমিতের সাথে সেই উত্তপ্ত বাক্য বিনিময়ের পর বাড়ির পরিবেশটা আরও থমথমে হয়ে গেল। সে পুরোপুরি নিজের মধ্যে গুটিয়ে গেল। সারাদিন নিজের ঘর থেকে বেরোতো না, খাওয়া দাওয়াও ঠিকমতো করতো না। তার এই অবস্থা দেখে আমার শ্বশুর শাশুড়ি খুব চিন্তিত হয়ে পড়লেন। তারা আমাকেও জিজ্ঞেস করলেন যে আমাদের মধ্যে কিছু হয়েছে কিনা। আমি প্রতিবারই সত্যিটাই এড়িয়ে গেছি। আমি কিভাবে তাদের বলবো যে তাদের ছোট ছেলে তাদের বড় ছেলের স্ত্রীর প্রতি অতিরিক্ত মনোযোগ দিয়েছে? এটা ভাবতেও আমার অস্বস্তি হচ্ছিল। আমার মনের ভেতরটাও খুব একটা শান্তিতে ছিল না। অমিতের সেই ছলছল চোখ দুটো আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছিল। আমি যখনই একা থাকতাম তখনই তার সেই আহত মুখটা আমার চোখের সামনে ভেসে উঠত। আমার মনের এক কোণে বারবার প্রশ্ন জাগছিল, আমি কি সত্যিই ঠিক করেছি? অমিত কি সত্যিই সেরকম ছেলে যেমনটা আমি ভাবছি, নাকি আমার এই কথাও বুঝতে ভুল হচ্ছে? কিন্তু পরক্ষণেই আমার মনে পড়ত তার সেই অদ্ভুত আচরণ, তার সেই অস্পষ্ট কথাগুলো। আমার মনে হতো না, আমি কোনো ভুল করিনি। সে নিশ্চয়ই আমার সরলতার সুযোগ নিতে চেয়েছিল। আমি তাকে সময় মতো থামিয়ে দিয়ে ঠিকই করেছি। এই ভেবে আমি নিজের মনকে শক্ত করার চেষ্টা করতাম, কিন্তু যতই চেষ্টা করতাম আমার মনের ভেতরকার অস্থিরতাটা ততই বাড়ত। এর কয়েকদিন পরেই বিপুল বাড়ি ফিরে এলো। তাকে দেখে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আমার মনে হলো আমি এবার আমার সব সমস্যার কথা তাকে খুলে বলতে পারবো। সে নিশ্চয়ই আমার পাশে থাকবে এবং আমাকে এই পরিস্থিতি থেকে বের করে আনবে। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি বিপুলের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি তাকে সব কথা খুলে বললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত কিছুই গোপন করিনি। আমি তাকে অমিতের অদ্ভুত মনোযোগ, ঝড় বৃষ্টির রাতের ঘটনা, পারফিউম উপহার দেওয়া আর তার সেই অস্পষ্ট প্রতিশ্রুতির কথা সব কিছুই বললাম। আমি ভেবেছিলাম আমার কথা শুনে বিপুল প্রচণ্ড রেগে যাবে এবং অমিতকে হয়তো বাড়ি থেকেই বের করে দেবে। কিন্তু আমার কথা শোনার পর বিপুলের প্রতিক্রিয়া দেখে আমি অবাক হয়ে গেলাম। সে রেগে তো গেলই না, বরং তার মুখে ফুটে উঠল এক অদ্ভুত বিষণ্ণ হাসি। সে আমার হাতটা ধরে বলল, অর্পিতা, তুমি আমার ভাইকে ভুল বুঝেছ। ও সেরকম ছেলেই নয়। আমি অবাক হয়ে বললাম, তার মানে তুমি বলতে চাইছো আমি মিথ্যা বলছি? বিপুল বলল, না, তুমি মিথ্যা বলছো না। তুমি যা দেখেছো, যা অনুভব করেছো তা তোমার দৃষ্টিকোণ থেকে হয়তো ঠিক, কিন্তু আসল সত্যিটা তুমি জানো না। অমিতের এই আচরণের পেছনে একটা কারণ আছে, একটা বড় কষ্ট লুকিয়ে আছে যা কাউকে বলা যায় না। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে বিপুলের দিকে তাকিয়ে রইলাম। বিপুল একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, অর্পিতা, অমিত যখন কলেজে পড়তো তখন ওর জীবনে একজন এসেছিল। মেয়েটির নাম ছিল অন্বেষা। অমিত ওকে খুব ভালোবাসত, নিজের প্রাণের চেয়েও বেশি। অন্বেষাও ওকে ভালোবাসত। ওদের সম্পর্কটা খুব গভীর ছিল, আমরা সবাই জানতাম। এমনকি বাবা মা ওদের বিয়েতে রাজি ছিলেন। এই কথাগুলো বলার সময় বিপুলের গলাটা ধরে আসছিল। সে একটু থেমে আবার বলল, সব কিছু ঠিকঠাকই চলছিল, ওদের বিয়ের কথাও প্রায় পাকা হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ একদিন একটা দুর্ঘটনা ওদের জীবনটাকে তছনছ করে দিল। একটা মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় অন্বেষা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। এই ঘটনাটা অমিতকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। ও প্রায় পাগল হয়ে গিয়েছিল। দিনের পর দিন না খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধু অন্বেষার ছবি বুকে নিয়ে বসে থাকত। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি ভাবতেও পারছিলাম না যে অমিতের হাসি খুশি মুখের পেছনে এত বড় একটা কষ্ট লুকিয়ে আছে। বিপুল বলে চলল, আমরা অনেক চেষ্টা করে ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছিলাম, কিন্তু ও আর আগের মতো হতে পারেনি। ওর হাসি, ওর মজা করা সব কিছু যেন ওই দুর্ঘটনার সাথেই হারিয়ে গিয়েছিল। ও নিজের মধ্যে একটা খোলস তৈরি করে নিয়েছিল, যার ভেতরেও কাউকে ঢুকতে দিত না। আমি রুদ্ধশ্বাসে শুনছিলাম। বিপুল আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো অর্পিতা, ওই অন্বেষা দেখতে কেমন ছিল? আমি না সূচক মাথা নাড়লাম। বিপুল বলল, অবিশ্বাস্য হলেও সত্যি, অন্বেষা দেখতে হুবহু তোমার মতো ছিল।
তোমাদের দুজনের মুখের আদল, চোখের চাহনি, এমনকি হাসির মধ্যেও একটা অদ্ভুত মিল ছিল। আমি প্রথমবার তোমাকে যখন দেখেছিলাম আমিও চমকে গিয়েছিলাম। বিপুলের এই কথায় আমার মাথাটা ভোঁ ভোঁ করতে লাগলো। তাহলে কি এই কারণেই অমিত আমার দিকে অমন করে তাকিয়ে থাকতো? এই কারণেই কি সে আমার এত যত্ন নিত? আমার মনে হচ্ছিল আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমি এতদিন ধরে কি ভুল করেছি? বিপুল বলল, তুমি যখন আমাদের বাড়িতে প্রথম এলে তখন অমিত তোমাকে দেখে প্রথমে খুব অবাক হয়েছিল। তারপর থেকেও তোমাকে এড়িয়ে চলতো, হয়তো অন্বেষার স্মৃতি ওটে কষ্ট দিত। কিন্তু ধীরে ধীরে ও তোমার মধ্যে অন্বেষাকে খুঁজে পেতে শুরু করে। তোমার যত্ন, তোমার ভালোবাসা, তোমার স্নেহ সব কিছুই ওকে অন্বেষার কথা মনে করিয়ে দিত। ও হয়তো তোমার মধ্যে ওর হারিয়ে যাওয়া স্মৃতি, ওর দিদির মতো একজনকে খুঁজে পেয়েছিল। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম আমি কত বড় ভুল করেছি। যে ছেলেটা তার জীবনের সবচেয়ে বড় কষ্টটা লুকানোর জন্য আমার মধ্যে আশ্রয় খুঁজেছিল, আমি তাকেই সন্দেহ করেছি, তাকেই অপমান করেছি। আমার নিজের প্রতি প্রচণ্ড অপরাধ বোধ হচ্ছিল। বিপুল আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, ও যে পারফিউমটা দিয়েছিল ওটা অন্বেষারও খুব পছন্দের ছিল। আর ও যে বলেছিল একদিন একটা জিনিস চাইব, না করতে পারবে না। আমি নিশ্চিত ও হয়তো শুধু এটাই চাইতো যে তুমি ওকে ওর আদরের হাসি খুশি জীবনে ফিরে আসতে সাহায্য করবে। ও তোমাকে ওর বন্ধু, ওর গাইড হিসেবে পেতে চেয়েছিল অর্পিতা, এর বেশি কিছুই না। বিপুলের কাছ থেকে সবটা শোনার পর আমার মনে হচ্ছিল আমার উপরে যেন আকাশ ভেঙে পড়েছে। আমি সারা রাত ঘুমোতে পারিনি। নিজের ভুলের জন্য অনুশোচনায় আমার ভেতরটা জ্বলছিল। আমি একজন অসহায় কষ্ট পাওয়া মানুষকে আরও কষ্ট দিয়েছি। তার আন্তরিক যত্নকে আমি আমার ভুল সন্দেহ দিয়ে অপমান করেছি। আমার মনে হচ্ছিল আমার ক্ষমা চাওয়ারও কোনো অধিকার নেই। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে সোজা অমিতের ঘরের দিকে গেলাম। আমার পা দুটো কাঁপছিল, বুকের ভেতরটা ধুকধুক করছিল। আমি জানি না আমি কোন মুখে তার সামনে গিয়ে দাঁড়াবো। আমি তার দরজায় টোকা দিলাম, ভেতর থেকে কোনো সাড়া এলো না। আমি আবার টোকা দিলাম। এবার ভেতর থেকে দুর্বল গলায় আওয়াজ এলো, কে? আমি বললাম, আমি, ভাবি। অনেকক্ষণ পর দরজাটা খুলল। অমিতকে দেখে আমি চমকে গেলাম। মাত্র কয়েকদিনে ছেলেটা কি হয়ে গেছে? চোখের নিচে কালি, চুল উস্কো খুস্কো, মুখটা শুকিয়ে গেছে। আমাকে দেখে সে কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু দরজা থেকে সরে দাঁড়ালো। আমি ভেতরে ঢুকলাম। ঘরটা ছিল অগোছালো, অন্ধকার। আমি ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমি তার দিকে তাকিয়ে শুধু কাঁদতে লাগলাম। আমার কান্না দেখে সে হয়তো কিছুটা অবাক হলো। আমি কাঁপা গলায় বললাম, অমিত, আমাকে ক্ষমা করে দিস। আমি না জেনে না বুঝে তোকে অনেক বড় কষ্ট দিয়েছি। আমি একটা ভুল করে ফেলেছি। আমার কথা শুনে অমিতের মুখে কোনো ভাবান্তর হলো না। সে শুধু শান্ত গলায় বলল, তুমি কোনো ভুল করনি ভাবি, যা সত্যি তাই বলেছ।